এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, স্বাগত। আমি সঞ্জীব। এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আপনারা জানেন সন্ধ্যে 7টা মানেই কিন্তু এক্সপ্রেস অনলাইন, আর এই এক্সপ্রেস অনলাইনে আমরা নিয়ে আসি বিশেষ কিছু প্রতিবেদন, মানে দিনের সেরা বাছাই করা প্রতিবেদন নিয়ে আমরা থাকি। অবশ্যই আমাদের সাথে থাকেন আমাদের প্রতিনিধিরা, এবং এই সন্ধ্যায় আমার সাথে আছেন এক্সপ্রেস নিউজের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি মহাশয়। আপনাকে অনেক অনেক স্বাগত বিপ্লবদা। নমস্কার। প্রথমে চোখ রাখবো পুরুলিয়ার দিকে। পুরুলিয়া একটা অন্যরকম চিত্র আমরা দেখে আসি বিগত কয়েকদিন ধরে। এসআইআর এর শুনানি চলছে, আজ তৃতীয় দিন, কিন্তু পুরুলিয়ায় মৃত্যু নাকি আত্মহত্যা, বড় প্রশ্ন। একবার সরাসরি যাবো, আগে বিপ্লবদার কাছে যাবো। বিপ্লবদা, কি বলবেন এই বিষয়ে আপনি? পুরুলিয়ায় মৃত্যু নাকি আত্মহত্যা, কোনটা? পুরুলিয়া আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যে ঘটনার বলার অপেক্ষা রাখে না, কিন্তু একটা মৃত্যু, যেটা পরিবারের লোকজন বলছে যে এসআইআর ভদ্রলোকের বয়স হচ্ছে প্রায় 80 বছর। তাকে আজকে এসআইআর এর সাথে ডাকা হয়েছিল, শুনানিতে ডাকা হয়েছিল। তো সেই শুনানিতে ডাকা হয়েছে, এটা দিয়ে নাকি কয়েকদিন ধরেই তিনি ব্যতিশ্রদ্ধ ছিলেন, মানে বিষয়টা নিয়ে খুব চিন্তায় ছিলেন। তারপর তার দেহ পাওয়া যায় রেল লাইনের ধারে। মানে দুর্ঘটনায় সেটাকে বাড়ির লোক বলছেন যে তিনি আত্মহত্যা করেছেন, কি না এসআইআর এর আতঙ্কে। একটা 80 বছরের লোক হেঁটে রেল লাইনের ধারে চলে গেল সুইসাইড করতে, এবং তারপরে যে দৃশ্যটা দেখা গেল, স্থানীয় যুবর নেতা আর কি, শাসক দলের যুব নেতা একদম লাইনে বডি পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে তিনি জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন যে এসআইআর এর জন্য বিভৎস। কিন্তু যে ছবি দেখা গেল, যে ছবি উঠে এসেছে, যেগুলো আমি আপনাদের দেখাতে পারছি না, সংবাদ মাধ্যমের কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী দেখাতে পারছি না, কারণ বডিটা দেখানো যায় না। যেভাবে যে অবস্থায় বডিটা পড়েছিল, সেটা সুইসাইড, আত্মহত্যা, খুন না দুর্ঘটনা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে। এটা প্রশ্নের জায়গা, এটা একটা দুর্ঘটনাও ঘটতে পারে। বিষয়টা হচ্ছে যে এই যে যিনি মারা গেলেন, তার বয়স ছিল 80 বছর। নির্দেশিকা কি ছিল আমাকে একদম পরিষ্কার একটা বলুন। যে নির্বাচন কমিশনের নির্দেশিকা ছিল, যারা অসুস্থ, যারা বৃদ্ধ, যারা সিনিয়র সিটিজেন, যাদের শারীরিক অবস্থা খারাপ, তাদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের বয়স 80 বছর, 70 বছরের উপরে, 75 বছরের উপরে, সেই ক্ষেত্রে তাদের বাড়িতেই শুনানির জন্য যাবে ডিজিটালভাবে। তাহলে ভুলটা যদি বলেন কারা করেছে, ভুলটা কিন্তু প্রাথমিক স্তরে যারা করেছেন তারা গ প ওই শিক্ষক মহল, যাদেরকে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে। ভাবছেন আমার এত রাগ কেন? মানে আপনাদের মনে হতে পারে, কারণ একজন নির্দেশিকায় একদম উল্লেখ করা রয়েছে যে এই ধরনের কেস, যারা সিটিজেন সেন্টার, মানে সিটি মানে নেওয়া রয়েছে, সিনিয়র সিটিজেন যারা আর কি, তাদের পাসপোর্ট যদি থাকে, তাদের বৈধ কাগজ থাকে, তাদেরকে শুনানির জন্য ডাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু দায় বা দায়িত্ব কেউ নিতে নারাজ। গতকাল যে ঘটনা ঘটেছে চুঁচুড়াতে, আজকে এই যে ঘটনাটা ঘটলো, মানে ঠিক যে ঘটনাটা ঘটলো পুরুলিয়ায়, তার দায় কিন্তু বিএলও। আজকে যে ধরনের ঘটনা ঘটছে, সেই ঘটনার দায় কিন্তু সম্পূর্ণটাই বিএলওর, কিন্তু সেই দায়টা নেবে কে? আমার মনে হয় আগে না আপনারা একটু আমাদের যে
প্রতিবেদনটা আছে, সেই প্রতিবেদনটা আপনাদের দেখাই, তারপরে এটা নিয়ে আলোচনা করব। আদিবাসী বৃদ্ধের বাড়ি পুরুলিয়ার পাড়া থানা আনারা এলাকার চৌতালা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে দুর্জনবাবু সঠিকভাবে ইনফরমেশন ফর্ম জমা দিয়েছিলেন, তারপরেও তাকে এসআইআরের শুনানিতে ডাকা হয়। নির্বাচন কমিশনের তরফ থেকে সোমবার তাকে শুনানির জন্য ডাকা হয়েছিল বলে জানা যাচ্ছে। মৃত পরিজনদের দাবি, শুনানির বিষয়টি জানার পর থেকেই তিনি আতঙ্কে ভুগছিলেন। গত 2 দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করছিলেন না। এরপর এদিন সকালে বাড়ি থেকে বের হন। পরে জানা যায় আদ্রা ডিভিশনের আদ্রা রুকনি শাখার রেল লাইনে আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ। খবর পেয়ে তৃণমূল নেতৃত্ব তার বাড়ি পৌঁছে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে আন্দোলনে নামেন। খবর পেয়ে প্রথমে মৃতের পরিবারের পাশে যান ছাত্রনেতা কিরিটি আচার্য। এরপরে ওই পরিবারে আসেন পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতো ও সহসভাপতি সুজয় ব্যানার্জি সহ তৃণমূলের। আজ ঘটনাটা কি হয়েছিল? আজকে ঘটনাটা হয়েছিল এই নোটিশ, এই অর্থাৎ এসআইয়ের নোটিশ এসেছিল। আজকে তো অনেক দিন থেকে, ওই যেদিন থেকে পেয়েছে সেদিন থেকেই বলছিল কি হবে না হবে, ওই কারোর জন্য টেনশনে, ওই কারণের জন্য আজকে বলছিল সকালে উঠে বলছিল আমি যাচ্ছি টোটো দেখতে, আর ওই কারণের জন্য সুসাইড জেনে মরে শুনতে পাচ্ছি পদে এখন পরে মরে গেছে। পাড়ার ব্লক তৃণমূল সভাপতি মনোজ সাহা বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা পরিবারের পাশে রয়েছি। নির্বাচন কমিশনের ভুলের সিদ্ধান্তের জন্য মানুষ আতঙ্কে ভুগছে। এই মৃত্যুর দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। কিন্তু মজার বিষয়, হয়তো মনোজবাবুর জানা নেই এই মৃত্যুর দায় নিতে হবে সেই বিএলওরও যিনি নির্বাচনের বা নির্বাচন কমিশনের যে নির্দেশিকা তা ফলো করেনি। এদিকে মৃতের ছেলে এদিন পাড়ার বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান। পরে তৃণমূল নেতৃত্ব বিডিওর কাছে বিক্ষোভ দেখান। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম আমরা দেখলাম সেই চিত্র, একদম স্পষ্ট চিত্র। কিন্তু প্রশ্ন আরেকটা উঠছে যে এসআইআর শুনানি শুরু হয়েছে, 3 দিন হয়েছে, কি আসল রহস্যটা? আত্মহত্যা নাকি অন্যভাবে অন্য কোনো ঘটনা হয়েছে, সেটা কিন্তু একদম স্পষ্ট দেখতে পেলাম। সেই কি বলবেন বিলুদ এই বিষয়ে আপনি? দেখো, বিষয়টা কিছু না, বিষয়টা হচ্ছে এটা দুর্ঘটনাও ঘটতে পারে। তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, বোর্ডে বেরিয়েছিলেন। একটা 80 বছরের বৃদ্ধ, তিনি রাস্তা খুঁজে সোজাসুজি লাইনে দাঁড়িয়ে পড়লেন, সুইসাইড করলেন। এটা এই রকম ডিসিশন নেওয়ার মতো আদিবাসী সমাজের মধ্যে নেই। আর দ্বিতীয় কথা, তোমরা যদি দেখো যে ছেলেটি, যে মানে ওই বাড়ির যে পরিবারের লোকজন, তারা হতদরিদ্র, ঠিক আছে, কিন্তু তাদেরকে সে যে কথাটা বলছে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে শিখিয়ে দেওয়া হয়েছে, একটা শিখিয়ে দেওয়া বলে বলছে। এবং মজার বিষয়, আপনারা ভাবুন একটু, আপনাদেরকেও ভাবতে বলছি, প্লিজ একটু ভাববেন যে এই মৃতের বাড়িতে কারা পৌঁছেছে। সিপিএম কি কোনো রাজনৈতিক দল নয়? কংগ্রেস কি কোনো রাজনৈতিক দল নয়? তাহলে এই রাজনৈতিক ফায়দা কারা তুলতে চাইছে? সকাল থেকে এসআইআর নিয়ে গতকাল থেকে যা শুরু হয়েছে, একটা পরিকল্পিত নাটক দেখছে বাংলা। আর এই বাংলায় আমরা তার সাক্ষী হচ্ছি এবং আমরা সেই ছবি কিন্তু আমরা দেখছি। আজকে যে ঘটনা ঘটলো, সেই ঘটনার এটা তো একটা পোস্টমর্টম হবে। একদমই, পোস্টমর্টম হলেই তো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, একদমই, সুতরাং একদমই তাই। আশিস, শুনতে পাচ্ছ? আমাদের প্রতিনিধি রয়েছে সঙ্গে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আশিস, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই যে এসআইআর আতঙ্কে মৃত্যু যে আদিবাসী ভদ্রলোকের হলো, সেই নিয়ে লাস্ট আপডেট কি আছে বা খবরের পরিসংখ্যান তোমার কাছে কি উঠে আসছে? হ্যাঁ, দেখো, আদিবাসী যে বৃদ্ধ বয়স্ক ব্যক্তি দুর্জন মাঝি, বয়স 82, উনি গতকাল উনার হেয়ারিং এর ডেট ছিল পুরুলিয়ার পাড়া ব্লকের বিডিও অফিসে। সেই পরিপ্রেক্ষিতে সকালে ও বাড়ি থেকে তার ছেলেকে বলে বার হয় যে আমি একটু আসছি বলে। পাশে রেল লাইন ছিল, সেই রেল লাইন ছিল রুকনি সাঁওতালডি। সেই রেলপথে উনি গ্রামের পাশেই আত্মঘাতী হয়। এরপরেই ওই খবর পাওয়ার পর ছেলে ছুটে যাওয়ার পর তার আবার ছিন্ন ভিন্ন
মৃতদেহ পড়ে থাকতে দেখে কান্নাকাটি করে এলাকায় খবর ছড়িয়ে পড়তে ছুটে আসে স্থানীয় তৃণমূলের নেতৃত্ববৃন্দ, এমনকি পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি সহ তৃণমূল নেতৃত্ব পৌঁছায়। এরপর ওই তার ছেলেকে নিয়ে তারা বিডিও অফিসে যান এবং বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভ দেখানোর পর তার দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়ার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজকে বিকেলে ময়নাতদন্তের পর দেহ আনাড়াতে ফিরতে তৃণমূল নেতৃত্ব তার দেহ নিয়ে এলাকায় একটা শোক মিছিল করেন এবং বিক্ষোভ দেখান এবং তার ছেলে অভিযোগ করে পাড়া থানার পুলিশের কাছে এফআইআর করে যে তার বাবার মৃত্যু হয়েছে এফআইআর এর জন্য। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে এবং তৃণমূল নেতৃত্ব ওই পরিবারের পাশে থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, এটাই বলা যেতে পারে। তাহলে একটা কথা বলো, নির্দেশিকায় রয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকায় পরিষ্কার স্পষ্ট করে দেওয়া রয়েছে সিনিয়র সিটিজেন যাদের বয়স 75-এর ঊর্ধ্বে, অশক্ত শরীর যাদের, এখানে 80 বছর, তাদের বাড়িতে গিয়েই এই সমস্ত শুনানির কাজ প্রক্রিয়া করার কথা, একদম যেটা ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই তাই আছে। সেক্ষেত্রে এখানে এই বৃদ্ধ লোকটিকে কেন শুনানির জন্য এই বিএলও ডাকলো? তার মানে বিএলওর একটা বড় খামতি রয়েছে, বা যদি বলা যায় নির্বাচন কমিশনের এই রীতির সঙ্গে সেইভাবে ওতপ্রোতভাবে জড়িত না। কারণ একজন বয়স্ক মানুষকে শুনানি না ডেকে এটা তো তার বাড়িতেই হতে পারতো, তাতে তো অনেকটাই বিষয়টা, কারণ একটা শুনানিতে ডাকা মানেই একটা আতঙ্কের কাজ করে, এটা একদম বাস্তব কথা। কিন্তু এইটা সিনিয়র সিটিজেন, তার বয়স 80 বছর, এক্ষেত্রে বিএলওর কি উচিত ছিল না যে, আর তার থেকেও বড় কথা বিএলওর হাতে একটা বড় ক্ষমতা দেওয়া আছে, তিনি নিজে প্রত্যক্ষ করছেন এই আদিবাসী, কারণ এলাকারই বিএলও সাধারণত হয়, সে এই এলাকায় প্রত্যক্ষ করছে এই মানুষগুলো এখানকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিএলওর এই শুনানিতে ডাকাটা, এটাও তো মনে হয় কোথাও একটা ভুল বার্তা যাচ্ছে। হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। যেটা দুর্জন মাঝি মূলত আদিবাসী, তারা আদিবাসী একটুতেই যে কোনো ধরনের চিঠি বা যে কোনো ধরনের কাগজ পেলে তারা সাধারণত একটা আতঙ্কিত হয়। তারপরে এটা যেহেতু ইলেকশনের পারপাস এবং তাকে বাড়িতে গিয়ে বলে দেওয়া হয়েছে যে এই হিয়ারিং এ যদি না যাওয়া হয় তাহলে কিন্তু তার নাম বাদ যেতে পারে, এই যে একটা আতঙ্ক, সেই আতঙ্ক সত্যি বিএলওর উপরে দোষারোপ করা যেতেই পারে। আরেকটা প্রশ্ন আসিস, যে পুরুলিয়ায় কি কংগ্রেস বা সিপিএম বলে কোনো দল নেই? হ্যাঁ, কংগ্রেস সিপিএম তারাও রয়েছে, তারাও এই ঘটনার পেছনে কিন্তু তারা বাড়িতে গেছে, তার বাড়িতে গিয়ে তারা সমবেদনা জানিয়েছে, শোক জ্ঞাপন করছে, কিন্তু আন্দোলনের পাশে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। মানে তারা আন্দোলনে ছাপিয়ে যেতে পারছেন না শাসক তৃণমূল দলকে, বা প্রচার পাচ্ছে না, এটা বলা যেতেই পারে, তাই তো? একদম একদম একদম। অসংখ্য ধন্যবাদ তোমাকে। একদম দেখো, যে বিষয়টা তোমাকে বলছিলাম, যেটা একদম পরিষ্কার বিষয়, মৃত্যু নিয়ে যদি রাজনীতি করতে হয় তাহলে শাসক দলের কাছ থেকে শেখার আছে। একদম। কারণ আজকে যেটা বললো যে পোস্টমর্টম হয়ে আসার পর সেই দেহ নিয়ে এলাকায় একটা শোকের ছায়ার পরিবেশ তৈরি করেছে, মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে, দোষ কে করেছে? নির্বাচন কমিশন। কাকে বোকা বানাতে চাইছেন আপনারা? বোকা বানান সেই গ্রামের মানুষগুলোকে। এখন গ্রামের মানুষও বোকা নয়, বোকা বানাচ্ছেন, বানাবার চেষ্টা হচ্ছে। সেটা যে বিএলওরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষগুলোকে ট্রেনে নিয়ে আসছেন এই শুনানির জন্য, আমার মনে হয় তারা তাদের যে রুল, নির্বাচন কমিশনের যে রুল রেগুলেশন, সেটা ফলো করেনি। আমরা সত্যি এই খবরের পর অত্যন্ত মর্মাহত, একটা মানুষের মৃত্যু আমাদেরকে অনেকটাই বেদনা দিচ্ছে। তবে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আরেকটা ছবি আপনাদের দেখাতে চাই, যেটা সকাল থেকেই আজকে খবরের শিরোনামে উঠে এসছে, সেটা হচ্ছে হুগলি। চলুন আমরা একবার হুগলির ছবিটা সঞ্জীব দেখতে চাইব, যেখানে অসিত সরকার আজকে দাঁড়িয়ে আবার পোলবাই গিয়ে বন্ধ করে দিল। একদমই একদমই একবার সরাসরি আমরা চোখ রাখবো। আমরা চোখ রাখছিলাম একটু আগে পুরুলিয়ার প্রতিবেদনের দিকে, আমরা চোখ রাখছিলাম, এবার সরাসরি চলে যাব চুঁচুড়ায়। একদম বিভ্রাট একটি অবস্থা, যেখানে দেখা গেল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার একদম উত্তপ্ত চেহারা। প্রথমে একটু প্রতিবেদন দেখে নিই, তারপর বিস্তারিত আলোচনায় আসছি।
হুগলির পোলবায় ভোটার তালিকা সংশোধনের শুনানি বন্ধ। বিএলও 2 থাকতে দিতে হবে এই দাবি নিয়ে পোলবার শুনানি বন্ধ করে দিয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। শুনানি পর্বে বিএলও 2দের না থাকতে দিলে আবারও এই শুনানি হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। গতকালও অসিত মজুমদার শুনানি বন্ধ করে দিয়েছিলেন। আজ আবারও একই পরিস্থিতি হুগলির পোলবায়। দেখুন, আমরা তো ডিসিশন মেকার কেউ না, আমরা হচ্ছে আপনি এইটাই লিখে দিন না, আপনি এইটাই লিখে দিন যে বিএলএ 2রা থাকতে পারবে না। আপনাকে তো আর বেশি কিছু চাইছি না। আমি যেটু বলার আমার ইনস্ট্রাকশন যেটু বলছি সেটা বলেছি, আমি লিখিত দেওয়ার অথরিটি নই। তাহলে তো হিয়ারিং করতে দেবো না, সেটা দেখুন, হিয়ারিং বন্ধ হবে। সেটা হ্যাঁ। আমার যেটু আছে ইনস্ট্রাকশন, এখানে অথরিটি আছে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, হয় আপনার ইয়ারও বা এই যিনি ডিও। আপনি আমাকে লিখে দিতে অসুবিধা কি আছে? 2 লাইন লিখে দিয়ে দিন যে অ্যাজ পার ইলেকশন রুল, ইলেকশন কমিশনের নির্দেশে আমরা বিএলএ 2দের থাকতে দেব না। একটা প্লেন লিখে দিন, এখানে আমরা লিখে দিতে পারি। তাহলে আপনার হিয়ারিং বন্ধ হবে। আপনি হিয়ারিং বন্ধ করতে বলুন, এসডিও কে ডেকে পাঠান। আপনি এসডিও কে ডেকে পাঠান। দেখুন, আপনি যেটা করবেন সেটা কিন্তু আমার যা নিয়ম আছে নিয়ম অনুযায়ী কাজ করবেন। আপনি এসডিও কে জানান না যে আমরা একটা লিখিত চাইছি। দেখুন, আমি তো লিখিত দেওয়ার অথরিটি কেউ না, আপনাকে ঠিক আছে, চলুন। বিএলও 2 থাকতে দিতে হবে, এই দাবি ছিল বিধায়ক অসিত মজুমদারের। কিন্তু বাইরে এসে কারণটা বদলে গেল। দেখুন সেই বিষয়। অসম্মান করছে, এই লাইন দিয়ে আপনাদের মানসিক অশান্তিতে রাখছে। যাদের 2002-এ ভোট দিয়েছেন তাদেরও হিয়ারিংয়ে রাখছে, যারা সরকারি কর্মচারী ছিলেন তাদের হিয়ারিংয়ে রাখছে, যারা বিভিন্নভাবে ভারতের নাগরিক তাদের অসম্মান করছে। আপনারা এই হিয়ারিং করার পক্ষে কি পক্ষে নয়? এই হিয়ারিং হবে কি হবে না বলুন? কি চাইছেন আপনারা? আপনাদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে এরা, আপনারা সেটা মানবেন? হ্যাঁ, তাহলে কি করবেন? আপনারা এই হিয়ারিং বন্ধ করবেন? বন্ধ করতে চান? হিয়ারিং বন্ধ রাখুন আপাতত। আমাদের লিখে দেবে যে বিএলএ 2রা থাকবে এখানে, তবে হিয়ারিং হবে, না হলে হিয়ারিং বন্ধ থাকবে। যারা সকাল থেকে সব কাজ ফেলে শুনানিতে এলেন, তাদের সময় ও কষ্টের কোনো দাম নেই। মানুষ কত অসহায় ভেবে চুপ, ওনার পেছনে দাঁড়ানো ছবিটা তার বড় প্রমাণ। যে যার কথা বললেন বিধায়ক চুঁচুড়ার, উনি ফুটেজ খেতে এসেছিলেন। উনি বিভিন্ন ব্লক ঘুরে ঘুরে ফুটেজ খাচ্ছেন। সামনে বিধানসভা ভোট আছে, কাজ তো কিছু করেননি, এসে সরকারি জায়গায় কাজে হস্তক্ষেপ করে, ওটা হচ্ছে ফুটেজখোর নেতা। প্রথম কথা হচ্ছে বিষয় হচ্ছে এটা। দ্বিতীয় বিষয়, ডিএমের কাছে সম্পূর্ণভাবে এটা নির্দেশ আছে, ইনস্ট্রাকশন আছে, সর্বদলীয় বৈঠক ডেকে বলে দেওয়া হয়েছে রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি, বিএলও যারা সরকারি প্রতিনিধি তারা থাকতে পারেন, কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিয়ারিংয়ে উপস্থিত থাকবেন না। এটা জেনেও উনি শুধু সাধারণ মানুষকে, যারা ভীত সন্ত্রস্ত আছে, তাদেরকেও আজকের দিনে এসে আরও বেশি ভয় খাওয়াতে চাইছেন, এবং তাদের যে প্রক্রিয়া যার মাধ্যমে সুষ্ঠুভাবে ভোটার লিস্টে নামটা উঠে যাবে, তো সেই প্রক্রিয়াকে উনি বন্ধ করতে চাইছেন। তার মানে আজকে তৃণমূল যে চাইছে না এসআইয়ের প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হোক, এটারই প্রমাণ উনি বারবার দিচ্ছেন। একই কম্পাউন্ডের মধ্যে দুই ভিন্ন রকম চিত্র দেখা যাচ্ছে। দুই বিধায়কের উপস্থিতিতেই ঘটছে ঘটনা। একদিকে চুঁচুড়ার বিধায়ক, তিনি যেমন বন্ধ রেখেছেন শুনানি পর্ব, তার ফলে হয়রানির শিকার হতে হচ্ছে বহু সংখ্যক শুনানিতে আসা মানুষদের। অন্যদিকে একই জায়গাতে সপ্তগ্রাম বিধানসভার শুনানি, এখানে বিএলও 2দের থাকতে দেওয়া হচ্ছে, তাই সেখানে শুনানি পর্ব।
যারা 2002-এ ভোট দিয়েছেন তাদেরও হিয়ারিংয়ে ডাকা হয়েছে, যারা সরকারি কর্মচারী তাদেরও হিয়ারিংয়ে ডাকা হয়েছে, যারা ভারতবর্ষের নাগরিক তাদেরও হিয়ারিংয়ে ডাকা হয়েছে। নির্বাচন কমিশনের এগুলো জমিদারি চলছে, এই জমিদারি আপনারা মানবেন কি মানবেন না? এই হিয়ারিং চলবে, আপনারা কি বলছেন? অন্যদিকে বিধায়ক তপন দাশগুপ্ত তিনি জানিয়েছেন তার শুনানি পর্বে বিএলও টুরা উপস্থিত রয়েছে, তাই তিনি কোনো প্রকার সমস্যার সৃষ্টি না করে যথাযথ কাজ চালাতে দিচ্ছেন। আসলে রাজনীতির গ্যারাকলে সমস্যায় সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার একদম অন্য রূপ। আজ তৃতীয় দিন হয়ে গেল শুনানি ডেকে, সাধারণ মানুষের বক্তব্য শুনে তো আমি বাকরুদ্ধ। কি বলবেন বিলবাদা বিষয়ে আপনি? বিষয়টা কিছু নয়, যেটা বলছিলেন না বিরোধী দলের লোকরা খুব ভালো কথা বলছিলেন, যে আমারও খুব অসিতবাবুর কাছে জানতে ইচ্ছা করছে। কাল থেকে উনি এই নাটকটা করছেন, একদমই যে নাটকটা করতে বলেছেন ওনার দল, সেটা কালকে পরিষ্কার হয়ে গেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, যে উনি যে নাটকটা করছেন, উনি কি জানেন না ডিএম এর কাছে সর্বদল বৈঠক করে সেখানে ডিসিশন হয়ে গেছে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি এর ভেতরে থাকবে না। সেটা কিন্তু তখন সিদ্ধান্ত হয়ে গেছে, এবং এটা এই নির্দেশিকায় ডিএম জানেন, এবং সেখানে সব দলের লোক বসেছিল, এবং সেইভাবেই সিদ্ধান্ত হয়েছে। তারপরে দুদিন ধরে এই নাটক, বাংলার মানুষ এই নাটকটা দেখছে, এবং এই নাটকটা কারা করছে? নির্দিষ্ট একটি দল। কেন বাকি দলগুলো জানে? আপনাদের বারবার বলছিলাম, কালকেও বলেছি, আজকেও বলেছি, যে বাকি দলগুলো কিন্তু জানে। কংগ্রেস জানে, তৃণমূল জানে, আদার্স এ বি পি সি এরকম অনেকগুলো দল আছে, বা পশ্চিমবাংলায় তো দলের শেষ নেই। সেই দলগুলো কিন্তু জানে যে তারা সেই যখন বৈঠক হয়েছিল, সেই বৈঠকের সময় কিন্তু তারা এই কথা ডিসিশন হয়েছিল, সেই ডিসিশন অনুযায়ী কিন্তু সর্বদল বৈঠকে গৃহীত হয়েছিল, সেখানে কোনো বিএলও 2 বা কোনো রাজনৈতিক দলের লোক থাকবে না। তাহলে অসিতবাবু এটা কেন করছে? আমাদের প্রতিনিধি রয়েছে চুচুড়া থেকে, একটু কথা বলার চেষ্টা করব। হ্যালো অমিত, শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে। অমিত, আজ দুটো ছবি চুচুড়ার খুব ভয়ঙ্কর উঠে এসছে। এক তো হচ্ছে অসিতবাবুর নাটক, যেটা কাল থেকে হচ্ছিল, যেটা আমরা দেখলাম একজন বিএলওর সঙ্গে যেভাবে তিনি কথা বলছিলেন, সে জায়গায় দাঁড়িয়ে বিএলওর ভূমিকাও দেখলাম নিরপেক্ষ, এবং সবচেয়ে বড় কথা বিরোধীদের কথাও শুনলাম। এটা তো একটা সর্বদল বৈঠক হয়েছিল বিষয়টা ডিএম এর ঘরে, সেখানে কোনো বিএলও 2 থাকবে না। অহেতুক আজকে যে বহু দূর দূরান্ত, তোমার ক্যামেরায় ছবি এসছে, 15 কিলোমিটার ভদ্রলোক জার্নি করে এসছেন, দূর দূরান্ত থেকে মানুষ এসছেন, তারা আজকে শুনানি পর্বে, তাদেরকে আজকে ফিরে যেতে হলো অসিত মজুমদারের জন্য। কি তোমার কাছে আপডেট আছে একটু বলো। দেখো, তুমি যেটা বললে তার কিছুটা অংশ সত্যি হলো, কিছুটা অংশ মিথ্যে। কারণ হচ্ছে গিয়ে ফিরে যেতে হয়নি। ঠিক 11টায় শুরু হওয়ার কথা থাকলেও 12:30টার পর অসিত মজুমদার ওখান থেকে বেরিয়ে যায় বিডিও অফিস থেকে, এবং সেখানে তিনি বেরিয়ে যেতেই তারপর শুনানি পর্ব শুরু হয়। প্রথমে 11টা থেকে শুনানি পর্ব শুরু হওয়ার কথা থাকলেও একটু বিলম্ব হচ্ছিল। ঠিক 11:10-15 নাগাদ অসিত মজুমদার কলকাতাপুর বিডিও অফিসে গিয়ে উপস্থিত হন, এবং সেখানে উপস্থিত হওয়ার পরেই তিনি বিডিওর ঘরে যান, জগদীশ চন্দ্র বাড়ুই তার ঘরে যান, গিয়ে জগদীশ চন্দ্র বাড়ুইয়ের সঙ্গে কথা বলেন যে তাকে লিখিত দিতে হবে যে বিএলএ 2 তাদেরকে রাখতে দেওয়া হবে না। জগদীশ চন্দ্র বাড়ুই জানান যে আমরা সেই অথরিটি নয়, অতএব ইলেকশন অফিসার যে রয়েছেন এডিএম জেনারেল, তার কাছে আপনি যান, তিনি যা বলবেন সেটা আপনাকে মানতে হবে। অসিত মজুমদার তাকে কিছুতেই মানতে রাজি হননি, এবং তারপরে হুঁশিয়ারি শুয়ে বলেন যে তাহলে আমরা কিন্তু এসআইআর এর শুনানি প্রক্রিয়া বন্ধ করে দিলাম। এবং তারপর তিনি নিচে নেমে আসেন, নিচে নেমে এসে মানুষের সঙ্গে কথা বলেন, এবং মানুষের ভিড়ে কিছু তার দলের কর্মীরাই ছিলেন যারা চিল্লে বলে ওঠেন যে হ্যাঁ আমরা এসআইআর মানছি না, এবং তারপরেই এসআইআর প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তারপরে তুমি যেরকমটা বলছিলে, 2 বিধায়কের
ভিন্ন সুর কিছুক্ষণ পরেই সেই ঘটনাস্থলে এসে পৌঁছন তপন দাশগুপ্ত সপ্তগ্রামের বিধায়ক। তপন দাশগুপ্তকে যখন ধরা হয়, তপন দাশগুপ্ত বলেন না, আমি এই এসআইআর প্রক্রিয়া বন্ধ করব না, কারণ আমার যে বিএলএ 2 আছে তাদেরকে প্রত্যেককেই ঢুকতে দেওয়া হচ্ছে। সেই উত্তর পাওয়ার পরেই আমরা আবার অসিত মজুমদারের কাছে যাই। অসিত মজুমদার বলেন তারা তো বিচারিত করছে নির্বাচন কমিশন, আমার প্রতিনিধিদের ঢুকতে দিচ্ছে না, অথচ চট্টগ্রামের প্রতিনিধিদের ঢুকতে দিচ্ছে। এই নিয়ে নিজেদের মধ্যে একটা চাওয়ার সৃষ্টি হয় এবং তারপরে আস্তে আস্তে অসিত মজুমদার সেখান থেকে চুচুড়ার দিকে চলে যায়। তাহলে একটা গল্প যেটা বলছিল বিরোধী, দেখো একটা তো ডিসিশন হয়েছিল যে ডিএম এর অবস্থা নির্বাচন কমিশনের তরফ থেকে ডিএম সর্বদলীয় বৈঠক করে বলাই হয়েছিল যে এখানে কোনো রাজনৈতিক দলের কর্মী থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অসিত মজুমদার যেটা কাল থেকে যে নাটকটা করছে না, তোমার পরিষ্কার বলি সেই নাটকটা একটা মিথ্যে ছিল, যদিও তুমি মানবে কিনা জানি না। দ্বিতীয় হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে তিনি ভেতরে আবেদন করছে বিএলএ 2, প্রশাসনের ভবনের কাছে বলছে বিএলএ 2-কে আমাকে ভেতরে রাখতে দিতে হবে, শুনানিতে রাখতে হবে। বাইরে এসে কিন্তু অন্য কথা বলছে, বাইরে এসে বলছে যারা সিনিয়র সিটিজেনকে কেন ডাকা হচ্ছে, বয়স্ক যাদের পাসপোর্ট আছে তাদের কেন ডাকা হচ্ছে, অনেকের নাম কেটে দেওয়ার চক্রান্ত হচ্ছে, সুতরাং এখানে মানা যাবে না, আপনারা মানবেন। মানে একদম প্রেশার ক্রিয়েট করে মানুষকে সেখানে কাজ বন্ধ করার এক প্রকারই বাধ্য করছিলেন, এরকম ছবি দেখলাম, তাই তো? একদম বিপ্লব, তুমি যেরকমটা বলছিলে সূত্রপাত অসিত মজুমদার থেকে নয়, সূত্রপাত গতকাল থেকে নয়, গত পরশু দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত যে রাজ্যের বিএলএ 2 রয়েছে তাদের নিয়ে ভার্চুয়ালি একটি মিটিং করে এবং সেখানেই বলা হয় যে বিএলএ 2-রা যাতে সেখানে ঢুকতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে। তারপর থেকেই অসিত মজুমদার সর্বপ্রথম অগ্রণী ভূমিকা নেয় গতকাল, এবং তারপরে বিভিন্ন জায়গায় এই একই চিত্র দেখা গেছে রাজ্য জুড়ে, এবং ঠিক আজকেও অসিত মজুমদার এই একই চিত্র দেখিয়েছেন। আর তুমি যে প্রশ্নটা করছিলে যে সর্বদলীয় বৈঠকের প্রশ্ন বারংবার আমরা করলেও তার কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি অসিত মজুমদার। একদম একদম খুব সুন্দর। আরেকটি কথা তোমার কাছে, আজকে চুচুড়ার আরেকটি খবর খুব সংবাদ শিরোনামে এসছে, সেটা হচ্ছে সুমন ভার্সেস অসিত। এই যে সুমন ভার্সেস অসিতের খবরটার মধ্যে মজা হচ্ছে, সুমনের 2016 সালের ভোটার কার্ড নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, একটু বলবে বিষয়টা? দেখো, অসিত মজুমদার সুমনকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না, কারণ সুমন ছিল গলার কাটা। যে 2016 যে প্যানেল বাতিল হয়েছে সেই প্যানেলের যে বিরোধী একটা মঞ্চ তৈরি হয়েছিল, সেই মঞ্চের অগ্রণী ভূমিকায় ছিল এই সুমন বিশ্বাস। এবং সুমন বিশ্বাসকে যখন মেনে নিতে পারছে না, তখন গতকাল একটা তোট্টা বল পেয়েছিল অসিত মজুমদার। কি তারা হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করেছিল এই সুমন, এবং সুমনকে আমরা তারপরে ধরেছিলাম। সুমনের বক্তব্য যে আমরা রাজ্যের প্রত্যেকটি বিরোধী দলের কাছে পৌঁছেছি যে আমাদের দাবি দেওয়া নিয়ে যাতে বিধানসভার ভেতর একটি বিল পাস করানো যায়। সেই হিসাবেই যেহেতু এখনো পর্যন্ত হুমায়ুন কবির একজন বিধায়ক এবং অন্য দল তৈরি করেছেন, তাই তার সঙ্গেও আমরা সাক্ষাৎ করেছি। এটা কোনো মতেই রাজনৈতিক সাক্ষাৎকার নয়, ঠিক আছে? এরপরে কিন্তু অসিত মজুমদারের কাছে যাওয়া হলে অসিত মজুমদার সম্পূর্ণ বিষয়টি ঘুরিয়ে দিয়ে বলেন তার ভোটার আইডেন্টি কার্ড নিয়েই, তার বৈধতা নিয়ে, তার যে ভোটার বৈধতা নিয়ে সেটা নিয়ে প্রশ্ন তোলেন অসিত মজুমদার। কিন্তু তার পরবর্তীকালে আবার সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে সুমন বলেন একটা সময় তিনি আমাকে কৃতি হিসেবে পুরস্কৃত করেছেন, তিনি আমাকে 2016 প্যানেলে আমরা যখন এনলিস্টেড হয়েছি তখন তাহলে এই প্রশ্নগুলো কোথায় ছিল? সম্বর্ধনা দিয়েছে, মঞ্চে দাঁড়িয়ে সম্বর্ধনা দিয়েছে। একদমই মঞ্চে দাঁড়িয়ে সম্বর্ধনা দেওয়া থেকে আরম্ভ করে অসিত মজুমদারের খুব প্রিয় ভাজন ছিল এই সুমন। সেখান থেকে আজকে যেহেতু আমি আমার চাকরিটা চলে গেছে, আমি প্রতিবাদের সুর গাইছি, তাই জন্য হয়তো আমাকে আজকে এই অবস্থা করতে হচ্ছে। মানে তুমি যাই বলো, এখন এই মুহূর্তে হুগলির চর্চার কেন্দ্র কিন্তু অসিত মজুমদার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তোমাকে অমিত। একদম দেখো, যদি দেখা যায় এই যে অমিত কথাগুলো বললো, খুব খারাপ কথা বলেনি। আজকে যদি হুগলি, আপনারা ভালো করে আপনাদের মতামত ভীষণ দরকার, কারণ
আজকে এসআইআর প্রক্রিয়ায় যেটা হচ্ছে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই যে বললাম না, আপনাদের বারবার বলছি যে বিএলওদের ভেতরে নিতে হবে, কারোর মৃত ভোটারদের তো জীবিত করতে হবে। হ্যাঁ, এই প্রক্রিয়াটা তো চালু রাখতে হবে, যেটা হয় আর কি। এবার এই জায়গায় দাঁড়িয়ে একটা আজব পরিস্থিতি কিন্তু আমরা দেখছি, যেটা দেখে কিন্তু আতঙ্কিত হচ্ছি, আশঙ্কা প্রকাশ করছি। আসলে কি চাইছেন? আমরা 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 এটা চাই, আমরা চাই এসআইআর হোক এবং সুষ্ঠুভাবে হোক। সেই সুষ্ঠুভাবে হতে গেলে সর্বদল মানে প্রত্যেকটি দলকে সহমত পোষণ করতে হবে, প্রত্যেকটি দলের সক্রিয় সহযোগিতা লাগবে। আমরা বাকি দেখুন, পশ্চিমবঙ্গে কি বাকি বিরোধী দল আর নেই? বিজেপি বাদ দিয়ে আর কোনো দল নেই? যেহেতু কেন্দ্রে আছে বলে সরাসরি কেন্দ্রের দিকে আঙুল তুলছেন কেন? আপনারা কেন সিপিএম এর কথা বলছেন না? আপনারা কেন কংগ্রেসের কথা বলছেন না? আদার্স যে পার্টিগুলো আছে তাদের কথা বলছেন না? কোথাও গিয়ে আপনারা আপনাদের ছবিটা পরিষ্কার করে দিচ্ছেন। কারণ যেখানে আপনারা নির্বাচন কমিশন ডিএম সেখানে সর্বদল বৈঠক করে গৃহীত হয়ে গেল, কোনো রাজনৈতিক দল শুনানি পর্বে থাকবে না, তারপরেও কেন আপনারা এই প্রক্রিয়ার বাধার সৃষ্টি করছেন? সেখানে কিন্তু বারবার প্রশ্ন উঠছে যে আজকে শুধু এই জায়গায় নয়, যদি শুধুমাত্র বিচ্ছিন্ন চুচুড়ার ক্ষেত্রে হচ্ছে না, সর্বত্র রাজ্যের সর্বত্র একইভাবে একই প্রক্রিয়া। এবং সবচেয়ে বড় কথা, নির্বাচন যে আধিকারিকরা সেই এলাকায় ঢুকলে তাদের বিরোধিতা করা, তাদের আটকে দেওয়া, স্লোগান দেওয়া, সেখানে নির্বাচন কমিশনের লোক যখন যাচ্ছে তখন স্লোগান তোলা হচ্ছে 100 দিনের টাকা কেন পেলাম না। অদ্ভুত অদ্ভুত যুক্তি। যখন কেউ জিজ্ঞাসা করছে সাংবাদিক, আপনি কোথায় কী জন্য এসছেন, বলে এই ডেকেছে তাই এসছি। অদ্ভুত অদ্ভুত প্রশ্নের মুখোমুখি হচ্ছে আমরা, আর দেখছে সারা বিশ্ব। কারণ সংবাদ মাধ্যম এখন আর শুধুমাত্র মুষ্টিমেয় কয়েকটা ঘরে না, এখন মানুষের মোবাইলের হাত ধরে যে কোনো সময় যেখানে বসে সেই প্রান্তে বসে দেখা যায়। আর সত্যি কথা বলি, এসআইআর প্রক্রিয়া বাংলার বাইরেও হচ্ছে, বাংলার বাইরেও স্টেটে হয়েছে, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই রকম সেখানে অনেক মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে। তাই বলে এই জায়গাটাকে এই স্তরে নিয়ে যাওয়া হবে, যেটা বলছেন সেটা অদ্ভুত কথা, কিন্তু বলার সঙ্গে কাজের মিল নেই। বলছেন একটা ভোটারের নামও যেন বাদ না যায়। আপনারা বাদ দেননি ভোটার, আপনার ভালো কথা বলছেন, একটা ভোটারের যারা আসল ভোটার তাদের বাদ যাবে না। কিন্তু আপনার একটা কথা বলুন তো, যে মানুষগুলো মরে গেছে সেই মানুষগুলো কি করে ভোট দিতে আসবে? যে মানুষগুলো আপনার এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছে তাদেরকে তো চিহ্নিত করতে হবে তারা কোথা থেকে কোথায় গেছে। তাহলে এইগুলো তো ঠিকঠাক করার প্রক্রিয়াই হচ্ছে এসআইআর। বৈধ অবৈধ বিষয়টা তো জানতে হবে। আমরা তো বলছি না বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে, বা কত ঢুকবে বাংলাদেশি অনুপ্রবেশকারী, সেটা বিষয় না। বিষয়টা অন্য জায়গায়। ভুতুরে ভোটার, ক্রিয়েট করা ভোটার, এগুলোকে তো খুঁজে বার করতে হবে। তাই জন্যই তো এসআইআর। আমরা এসআইআরের পক্ষে, আমি একজন সাধারণ ভারতবর্ষের নাগরিক হিসাবে এসআইআরের পক্ষে, শাসক দলও এসআইআরের পক্ষে। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে পরিকল্পনার অভাব, বা পরিকল্পনাতে ব্যাহত করার একটা ছক চলছে। আমরা যাব পরবর্তী খবরে। একদমই আমাদের নজর থাকবে এই বিষয়ে। তবে সময় পরবর্তী জেলার দিকে চোখ রাখার, তার আগে অবশ্যই আমাদের প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখবো আমাদের স্ক্রিনে একটি টোল ফ্রি নাম্বার যাচ্ছে। আপনারা অবশ্যই, আপনাদের মনে প্রশ্ন আছে আমি জানি, আপনারা ফোন করতে পারেন, কারণ আপনাদের প্রশ্ন আমাদের কাছে খুব গুরুত্ব রাখে। আমরা চোখ রাখবো দক্ষিণ 24 পরগনার দিকে। কি হলো দক্ষিণ 24 পরগনায়, একবার চলুন সরাসরি প্রতিবেদন দেখে নিই, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলা 30 নম্বর ওয়ার্ডের মধ্যপাড়ায় নাবালক ছেলে এবং বাবার ঝুলন্ত দেহ উদ্ধার। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত বাপ্পা নস্কর পেশায় একজন গাড়ি চালক, কর্মসূত্রে বিভিন্ন সময় বাইরে থাকতেন পরিবারের থেকে। পরিবারের স্বামী, স্ত্রী ও এক নাবালক পুত্র সন্তানকে নিয়ে বসবাস। আজ বন্ধ দুটি ঘর থেকে বাবা ও নাবালক ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছায়। তড়িঘড়ি জোড়া দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বাবা ও ছেলেকে। এলাকার মানুষের দাবি, স্ত্রীর পরকীয়া জানতে পেরে সবসময় অশান্তি চলত। এই অশান্তির মধ্যেই স্ত্রী কয়েক মাস আগেই স্বামীকে ছেড়ে চলে যায়। ওর বউ সব ছেলেদের সঙ্গে পরকীয়া করতো, অনেক ছেলের সঙ্গে। হ্যাঁ, যার জন্য আজকে ওর বাপ্পাকে আর ওর ছেলেকে সুইসাইড হতে হলো।
কি চাইছেন এখন আপনারা? এখনো শাস্তি চাইছি আমরা, অতি মানে যত ভয়ঙ্কর শাস্তি হবে আমাদের, যাতে না এরকম আর কারোর ঘরে এরকম ঘটে। পুরো একটা সংসার নষ্ট করে দিল। এর আগেও এর আগেও এরকম ধরা পড়েছে, সবার হাতে মারও খেয়েছে। নাবালক ছেলেকে মেরে বাবার আত্মঘাতী হয়েছে বলেই অনুমান করা হয়েছে। তো যুবক বাপ্পা নস্কর বয়স 40, নাবালক কিশোর রূপম নস্কর বয়স 14। বাবা এবং ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। পুলিশ এলাকার মানুষের সঙ্গে কথা বলে সমস্ত দিক খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দক্ষিণ 24 পরগনা। একদম দেখলাম পরিষ্কার চিত্র দক্ষিণ 24 পরগনায়, বাবা ও ছেলের একসঙ্গে মৃত্যু, অস্বাভাবিক। কি বলবেন বিনোদ এই বিষয়ে? না, বলার কিছু নেই, এটি একটি মর্মান্তিক খবর, আমাদের সমাজের একটা ব্যাধির খবর। প্রশ্ন হচ্ছে কেন খবর হলো? আপনারা ভাববেন এটা একটা পরকীয়া প্রেমের মৃত্যু বলতে গেলে, কেন এটা খবর? আসলে এই খবরের জেরটা অন্য জায়গায়, যেটা এখানে আমরা আপনাদের দেখাইনি। এখানে প্রতিবেদনের আত্মীয় একজন আমাদের প্রতিবেদনে জানিয়েছেন, যেটা হচ্ছে যে বাবা আগে নিজের ছেলেকে খুন করেছে, তারপরে ঝুলিয়ে দিয়ে নিজে ঝুলে গেছে। কতটা কষ্ট হলে এটা করতে পারে? কারণ তিনি জেনে গেছেন যে আমি যদি মরে যাই, আমার পরে আমার ছেলে যখন বেঁচে থাকবে তাকে যে যন্ত্রণা ভোগ করতে হবে, সেটা বরঞ্চ তার থেকে মুক্তি দেওয়া ভালো। অর্থাৎ বিপ্লবদা, শুধুই কি পরকীয়ার কারণেই মৃত্যু নাকি? না, যেটা জানা যাচ্ছে যে এনার যে ওয়াইফ তার বাড়ি খড়দায়, মানে যে মরেছে তার স্ত্রী। হ্যাঁ, 5ই ডিসেম্বর তিনি বাপের বাড়ি চলে গেছেন। বাপের বাড়ি চলে যাওয়ার পর আর আসেননি, ঝগড়া করে। তারপরে তিনি 11 তারিখ গিয়েছিলেন, ভোরবেলা গিয়েছিলেন, বউয়ের ফোনে না পেয়ে। গিয়ে বাড়িতে গিয়ে যেটা জানতে পারেন, যেটা যে তার বাড়িতে সবাই আছে, শুধু তার বউ নেই। জিজ্ঞাসা করতে বলল সে রাতে হোটেলে গেছে। তারপরে এটা শোনার পর সেখানে তর্কাতর্কি হয়। এর আগেও একবার অবৈধভাবে পরকীয়া কেসে ধরা পড়েছে আত্মীয়দের মধ্যে, এরকম খবরও রয়েছে। এইটা একটা মানুষের কাছে, তবে দেখো এই জায়গা থেকে রিভাইভ করার জায়গা ছিল। আমার মনে হয় খুব কষ্ট সহিষ্ণু মানুষটি টোটো চালিয়ে তার পরিবারটাকে সে বাঁচিয়ে রেখেছিল একদমই। কিন্তু তার ওয়াইফের যে ছাওয়া পাওয়া, সেটা বোধহয় ওই টোটোর আর্থিক রোজগার থেকে হয় না। আজকের এই সমাজ ব্যবস্থায় যা পড়েছে, দিনকাল যা পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে এই যে সামাজিক ব্যাধি যেভাবে গ্রাস করছে, মানুষ যা নয় তার থেকে উচ্চ আশা, উচ্চ প্রত্যাশা করছে, হ্যাঁ, করার জন্য তারা যোগ্যতা চাই, সেই সব মানুষ দেখছে না। যার কারণে আজকের এই ঘটনার যে শেষ পরিণতি এত ভয়ঙ্কর হবে, এটা তার আত্মীয় স্বজন বা পরিবারের লোকজন জানতো না, কিন্তু এই ঘটনায় চমকে গেছে। এবং দক্ষিণ 24 পরগনার আজকে যদি তুমি ধরো দুটো বড় খবর, একটা বড় খবর হচ্ছে তোমার দক্ষিণ 24 পরগনার জন্য এই বড় খবর আরেকটি আছে। আরেকটি বড় খবর হচ্ছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় কেন্দ্রিক। দক্ষিণ 24 পরগনার আজ ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে, অবজারভার হিসাবে পুরো ইসের দায়িত্ব দেওয়া হয়েছে শওকাত মোল্লাকে, এবং একদম অফিসিয়ালিভাবে। এবং আজকে সেখানে মিষ্টি বিলি হয়েছে, মিষ্টি বিলি করা হয়েছে, সবাইকে মিষ্টি খাওয়ানো হয়েছে। এবং সেখানকার যে স্থানীয় তৃণমূল নেতা শওকাত মোল্লার খুব ঘনিষ্ঠ, তিনি কিন্তু আজকে সবাইকে মিষ্টি খাইয়েছেন, এমনটা কিন্তু খবর আছে। তার খবর হচ্ছে, কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে শওকাত মোল্লার উপর ভরসা। ভাঙড় সহ 3টি বিধানসভার নতুন কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পেলেন বিধায়ক শওকাত মোল্লা। আর সেই আনন্দে মিষ্টি বিতরণ করেছেন তৃণমূল নেতাকর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত তালিকায় ভাঙড়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম ও সাতগাছিয়া বিধানসভার কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পেলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা। তার মানে ক্ষমতা অনেকটা বাড়ল। যেটা জানা যাচ্ছিল যে এই জায়গায় একটা বড় ভূমিকা নিতে চলেছিল জাহাঙ্গীর, খুব অভিষেকের খুব কাছের। সেই জাহাঙ্গীরের আর ভাঙড়ে অনুপ্রবেশ হলো না, আমি বলতে চাইছি অনুপ্রবেশ করলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটা সাংগঠনিক অনেকটা দায়িত্ব বাড়লো শওকাত মোল্লা 2026-এ। আমরা একটু সরাসরি কথা বলতে চাইব আমাদের প্রতিনিধির সাথে। রেবতী, শুনতে পাচ্ছ?
শোনা যাচ্ছে? একদম প্রথম একটা মর্মান্তিক খবর, বাপ ছেলের মৃত্যু, যেটা নাড়িয়ে দিয়েছে দক্ষিণ 24 পরগনায়। আর তার পাশে আরেকটি খবর হচ্ছে শওকাত মোল্লার একটা বড় পটভূমিকা চেঞ্জ হলো, একটা অনেকগুলো কেন্দ্রের তিনি কোঅর্ডিনেটরের দায়িত্ব পেলেন। প্রথমে তোমার কাছে জানতে চাইবো, এই বাপ ছেলের মৃত্যুর নেপথ্য রহস্য মানুষ তো দেখলো, তুমি এই প্রতিক্রিয়া কি পেয়েছো? দেখো, দক্ষিণ 24 পরগনা জেলার যে মহেশতলা আছে, মহেশতলায় 3 নম্বর ওয়ার্ডের মধ্যে পাড়ার মধ্যে থাকতেন হচ্ছে নস্কর, হচ্ছে গিয়ে রূপম নস্কর এবং তার ছেলে থাকতেন বাপ্পা নস্কর। দুজনেই থাকতেন পরিবারের মধ্যে, স্ত্রীর সঙ্গে থাকতেন। কিন্তু গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে স্ত্রী ফিজিওথেরাপি করার নামে বিভিন্ন জায়গায় বেরিয়ে যেতেন এবং সন্ধ্যার সময় বাড়ি ফিরতেন। আর বাপ্পা নস্কর তিনি ড্রাইভার ছিলেন, কাজের সূত্রে তাই বিভিন্ন জায়গায় চলে যেতেন। তিনি ফিরতেন, সেই সুযোগেই কিন্তু স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন বেশ কয়েকজন ছেলের সঙ্গে। পরবর্তীকালে স্বামী জানতে পারে সংসারের মধ্যে সমস্যা হয়। সমস্যা হওয়ার ফলে 5ই ডিসেম্বর তিনি বাবার বাড়িতে চলে যায়। সেখানে তার স্বামী বাপ্পা আনতে গেলেও তিনি আসার জন্য একবারে রাজি ছিলেন না। পরবর্তীকালে যখন তিনি ডিভোর্সের মামলা করবেন বলে জানায় থানায় এবং জিডি করেন, তখন পরবর্তীকালে দেখা যায় যে আজকেরই বাবা এবং ছেলের মধ্যে ছেলের এখানে মৃতদেহ উদ্ধার হয়েছে, অর্থাৎ ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বাপ এবং ছেলের মধ্যে। একদমই রেবতী, একদমই। কিন্তু যেরকমটা আমরা দেখলাম যে তুমি প্রতিক্রিয়া নিয়েছো সেখানকার স্থানীয় মানুষদের কাছে, তারা কিন্তু স্পষ্ট একটা জিনিস বলে রেবতী, যে এরকম পরকীয়া কিন্তু চলার কারণে, অর্থাৎ একদিন বা দুদিন অনেকদিন ধরে কিন্তু চলছিল এই বিষয়টা, কিন্তু যখন পিঠ দেওয়ালে ঠেকে যায় তারপরে কিন্তু এরকম ঘটনা ঘটে। রেবতী, কি বলবো? এই ঘটনাটা মৃত্যু তো নাও করতে পারতো, এই মৃত্যুটাকে কি এলাকার মানুষ কিভাবে দেখছে? দেখো, যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ, যেটা যে বাপ্পা নস্কর মারা গেছেন তার বোনের কাছ থেকে যেটা সাক্ষাৎকারে পাওয়া গেছে, যে অনুমান করা হচ্ছে যে বাবা প্রথমে ছেলেকে মেরে দেয়, পরবর্তীকালে নিজেই হচ্ছে কি আত্মহত্যা করেন, এই অভিযোগটা আসছে। ইতিমধ্যে কিন্তু এলাকায় দাবি করছে স্ত্রীর উপযুক্ত শাস্তির জন্য, অর্থাৎ তার স্ত্রী যে চলে গেছেন এখন বর্তমানে বাপের বাড়িতে আছে, তার শাস্তির দাবি করছেন। তার কারণেই হয়তো এই ঘটনাটা ঘটিয়েছেন বলে বাপ্পা নস্কর এটা কিন্তু দাবি করছেন। তবে পুলিশ খতিয়ে দেখছে বিষয়টা কি, প্রকৃত ঘটনা কি ঘটেছে, প্রকৃত কি পরিকল্পিতভাবে কি মার্ডার করা হয়েছে নাকি নিজেরাই এই সিদ্ধান্ত নিয়ে সুসাইড করেছে, এটা কিন্তু তদন্ত করছে পুলিশ। আরেকটি বিষয় তোমার কাছে জানতে চাইবো, এ তো গেল আমাদের একটা দুঃখজনক খবর, কিন্তু এবার ভাঙড়ের দায়িত্বে পাচ্ছেন শওকাত মোল্লা, যেটা জানা যাচ্ছে। তোমার পরিপ্রেক্ষিতেই আমরা জানতে পাচ্ছি, লাস্ট আপডেট তোমার কাছে কি এসছে যদি একটু জানাও। দেখো, ভাঙড়ে শওকাত মোল্লাকে কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হলো 3টি জায়গার। ভাঙড় 1, ভাঙড় ক্যানিং পূর্ব আর পশ্চিম ক্যানিং পশ্চিম সাঁতরাগাছিয়া বিধানসভার কোঅর্ডিনেটরের দায়িত্ব দিয়েছেন একবারে বিধানসভা একটি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ যে জায়গায় ওই ভাঙড়ে প্রতিনিয়ত যে শওকাত মোল্লা এবং শওকাত মোল্লার সঙ্গে যে সমস্ত সমস্যা তৈরি হতো, সেই সমস্যার জন্যই কিন্তু এরা সিদ্ধান্ত নিয়েছেন, বড় দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব থেকে তার নামের লিস্ট বেরিয়ে এসছেন। এবং এই যে নতুন করে যে তিনি 3টে জায়গার দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব পাওয়ার ফলেই কিন্তু এলাকাবাসীর খুশি, তারা মিষ্টি বিতরণ করছে, একে অপরের মধ্যে কিন্তু এই আনন্দটা শেয়ার করে নিচ্ছেন। এটা হচ্ছে আহসান মোল্লার উদ্যোগে আজকে মিষ্টি বিলি হয়েছে, কিন্তু এই মিষ্টি বিলি তো শওকাত মোল্লার পাওয়ার কথা ছিল, কিন্তু যেটা জানা যাচ্ছিল যে ভাঙড়ের দায়িত্বে জাহাঙ্গীর আসছে, এরকম একটা খবর ছিল। সেই জায়গায় কি এই মিষ্টি বিলি, যে জাহাঙ্গীরের বদলে শওকাত? দেখো, যে জাহাঙ্গীরের বদলে শওকাত আসছে, শওকাত কিন্তু উনি পূর্বের ক্যানিং এর পূর্বের বিধায়ক, তিনি তবুও তিনি 3টি জায়গায় তিনি হচ্ছে নিজের থেকে বিধানসভার দায়িত্ব নিয়েছেন, কারণ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ দায়িত্ব নিতে পারবেন। কারণ ওই জায়গায় শওকাত মোল্লার এবং যে হচ্ছে নওশাদ সিদ্দিকের যে একটা দলীয় যে সমস্যাগুলো, সেই সমস্যা দিনের পর দিন রাজনীতি মহলে মানুষকে একেবারে অবনতির দিকে নিয়ে যাচ্ছে। কখনো বোমা বিস্ফোরণ হচ্ছে, কখনো খুনাখুনি, কখনো হাতাহাতি, মানুষ জর্জরিত। তবু এই শওকাত মোল্লাকে তিনি যেমন পূর্বে বিধায়ক আছেন, তাকে 3টি জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ তিনি দায়িত্ব নিলে মনে করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে যে তিনি হয়তো পুরো দায়িত্বটা সঠিকভাবে পালন করবে, তাই তাকে 3টে জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় ভাবে কিন্তু এই অফিসিয়ালি তার এই নামের লিস্টটা কিন্তু প্রকাশিত হয়েছে। মানে তুমি বলছো লড়াইকে একেবারে সমরে মুখোমুখি লড়াই করবার মতো শওকাত মোল্লার যে সাংগঠনিক ক্ষমতা আছে, সেই সাংগঠনিক ক্ষমতাকে শাসক দল কাজে লাগাতে চাইছে, কারণ ভাঙড়ে শক্ত ঘাঁটি কিন্তু
আমাদের বিরোধী আইএসএফ নেতার ভালো ক্ষমতা রয়েছে সেখানে, যেহেতু সেখান থেকে আইএসএফ নেতা জিতেছে এবং আইএসএফ নেতা জেতার পাশাপাশি পূর্ব ক্যানিংয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে, সাতগাছিয়ার মতো জায়গায়ও কিন্তু শওকতের দায়িত্ব দেওয়া হয়েছে। এর কি একটা বড় কারণ এর নেপথ্যে মানে মুসলিম ভোটারদের একটা সংখ্যা বেশি বলেই কি শওকতকে দায়িত্ব দেওয়া হয়েছে? দেখো, যে ক্যানিং এর যে সমস্যা, সেই সমস্যার জন্য আগামী 26-এ যে বিধানসভার এই জন্যই কিন্তু ঘাঁটি মজবুত করার জন্যই কিন্তু এই দায়িত্বটা দেওয়া হয়েছে, যাতে তারা সরাসরি মাঠের লড়াইটা ভালোভাবে করতে পারে। তার জন্যই কিন্তু আগাম তাকে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে দায়িত্ব দিয়ে তাকে একটি অভিমুখী করা হলো, যে অর্থাৎ তৃণমূলের ঘাঁটিটা যে তরবরে ছিল আরো শক্ত করার জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে আরো এই যে ময়দানে নেমে এরা আরো সামনাসামনি লড়াই করতে পারে। মানে মাটি ছেড়ে দেওয়া যাবে না। শওকত মোল্লা আছে যখন এই জায়গাটাকে শওকত মোল্লা নিজের এলাকায়, মানে দূরত্বটাও খুব কম, ক্যানিং থেকে ভাঙড়ের যদি বলো দূরত্ব অনেক কম, ক্যানিং পূর্বটাও শওকত মোল্লা দেখতে পাবে এবং যার ফলে কি হচ্ছে, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম এবং সাতগাছিয়া, এই যে তিনটে জায়গায় শওকতকে দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো জায়গায় দাঁড়িয়ে শওকতের উপর মনে হচ্ছে না যে অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে 2026-এ? কারণ দেখো, তোমাকে বলে রাখি, 2026-এর বিধানসভার আগেই যে শওকতকে এই তিনটে জায়গার দায়িত্ব দিয়েছে, একটা জায়গায় কিন্তু বিধানসভায় কিন্তু আছে নওশাদ সিদ্দিকী কিন্তু এমএলএ হয়ে আছে যথারীতি, কিন্তু সেই বিধায়কের এলাকায়ও কিন্তু এই শওকত মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ এই কোঅর্ডিনেটরের দায়িত্ব যে দল হিসাবে যে নির্বাচন করা হয়েছে, একদিকে তিনি যেমন বিধায়ক, অন্যদিকে তাকে কোঅর্ডিনেটর করা হয়েছে, অর্থাৎ তাকে তার হাতে একটা যে পাওয়ার ছিল, পাওয়ারের উপরে তাকে কিন্তু আরো বেশি করে একটা পাওয়ার দেওয়া হলে যে দায়িত্বটা আরো বেশি দায়িত্ব দেওয়া হয়েছে এবং দল সেখানে আশ্বাস রাখছে। অসংখ্য ধন্যবাদ রেবতী তোমাকে। আজকে সার্বিক আপনাদের দেখালাম যে খবরগুলো আমাদের আজকে শিরোনামে ছিল, একদম জিরো গ্রাউন্ডে আমাদের প্রতিনিধিরা তাদের মতামত পেশ করেছে। আর এই মুহূর্তে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আমার মনে হয় সঞ্জীব, আগামী দিন একদমই সময় খুব কম, অবশ্যই চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়, কারণ এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।